আসসালামু আলাইকুম। আজ 29 আগস্ট 2025 শুক্রবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জাহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। নির্বাচন কমিশনের সক্ষমতার গোপন গোমর ফাঁস। লতিফের গ্রেফতারে উষ্মা প্রকাশকারীদের কঠিন ধোলাই। হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে সর্বমিত্র চাকমার হুঙ্কার। এবার বিস্তারিত। নির্বাচন কমিশনের সক্ষমতার গোপন গোমর ফাঁস করলেন এক নির্বাচন কমিশনার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ, এমন মন্তব্য করেছেন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে এই মন্তব্য করেন তিনি। ইসি আনোয়ারুল ইসলাম বলেন, ঘরে ফেরার আর কোনো পথ খোলা নেই। সুষ্ঠু নির্বাচন না হলে শুধু নির্বাচন কমিশন নয়, এর দায় নির্বাচনী কর্মকর্তাদেরও বহন করতে হবে। জীবন ঝুঁকির মুখে পড়লেও নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা ফাঁকিবাজি বরদাস্ত করা হবে না। তিনি বলেন, নির্বাচন কমিশনের সামনে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল আসন্ন জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন সবচেয়ে ঝুঁকিপূর্ণ। তার মতে, সব ধরনের চ্যালেঞ্জ অতিক্রম করে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা ছাড়া আর কোনো বিকল্প নেই। ইসি আনোয়ারুল ইসলাম বলেন, নির্বাচনে কোনো প্রকার ফাঁকিবাজি বা কারসাজি বরদাস্ত করা হবে না। তিনি নির্বাচন কমিশন এবং নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান। অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, এই নির্বাচনে প্রত্যাশার চেয়েও বেশি ভোটার অংশ নিতে পারেন। প্রবাসীরাও উৎসাহের সঙ্গে ভোট দেওয়ার অপেক্ষায় রয়েছেন বলে জানান তিনি। অন্য কমিশনাররা বলেন, এবারের নির্বাচনে অনিয়ম বা অব্যবস্থাপনার কোনো সুযোগ নেই। পাশাপাশি তারা কৃচ্ছ সাধনের পরিবর্তে মিতব্যয়ীভাবে নির্বাচন আয়োজনের পরামর্শ দেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মঞ্চ ৭১ নামে সংগঠনের অনুষ্ঠান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী সহ অন্যদের গ্রেপ্তারের ঘটনায় কেউ কেউ উষ্মা প্রকাশ করেছেন। তবে এই অসন্তোষের বিরুদ্ধে এবার নতুন প্রশ্ন উত্থাপন করেছেন সিনিয়র সাংবাদিক ও রাজনীতি বিশ্লেষক মুজতবা খন্দকার। তিনি এক ফেসবুক স্ট্যাটাসে বীর মুক্তিযোদ্ধা ও বিএনপির মরহুম নেতা সাদেক হোসেন খোকার ঢাকার রাজপথে রক্তাক্ত হওয়ার ছবি শেয়ার করে লেখেন, ভদ্রলোকটার নাম সাদেক হোসেন খোকা, বীর মুক্তিযোদ্ধা, ৭১-এ ছিলেন গেরিলা বাহিনীর সদস্য। ঢাকা মহানগরে পাক বাহিনীকে বিভ্রান্ত করে নাস্তানুবুদ করেছিল যে বাহিনী, সেই ক্র্যাক প্ল্যাটুনের অন্যতম সদস্য ছিলেন আমাদের খোকা ভাই। হাসিনাকে বিপুল ভোটে হারিয়ে ঢাকা ৭ আসনের এমপি হয়েছিলেন, ছিলেন অবিভক্ত ঢাকার সবশেষ মেয়র। ২০১১ সালের ৪ ডিসেম্বর বিএনপির হরতাল চলাকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ খোকা ভাইয়ের উপর নৃশংস হামলা চালায়। তিনি রক্তাক্ত হন। সেদিন হাসিনা সংসদে দাঁড়িয়ে তার স্বভাবসুলভ ভাষায় রসিকতা করে বলেছিলেন, মাননীয় স্পিকার, খোকা তো খোকা, খোকার উপর আবার কে হামলা করবে? ও গরুর রক্ত গায়ে মেখে নাটক করছে। সেদিন হাসিনার এমন নির্মম রসিকতার নিন্দা জানায়নি কেউ। মব ভায়োলেন্স আমিও পছন্দ করি না, কিন্তু আজ লতিফ সিদ্দিকীর জন্য যারা মায়া কান্না করছেন, সেদিন খোকা ভাইয়ের উপর হামলার সময় তারা কেন চুপ ছিলেন? অথচ মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে হাসিনা ১৭ বছর দেশ শাসন করেছিল। একজন বীর মুক্তিযোদ্ধার উপর হামলা, সেদিন হাসিনা কিভাবেই না তুচ্ছ তাচ্ছিল্য, মিথ্যাচার জাস্টিফাই করেছিল। লতিফ সিদ্দিকীকে নিয়ে এখন যারা শোক মাতম করছেন, তাদের বলি, আয়নায় নিজের মুখ দেখুন। আমি আবার বলছি, এরকম ভায়োলেন্স আমিও পছন্দ করি না, এটা শেষ হওয়া উচিত। কিন্তু তাই বলে জুলাই ঘা এখনো শুকায়নি। এখনই মঞ্চ ৭১-এর নামে হাসিনা লীগকে পুনর্বাসনের জন্য এত মরিয়া হলে কিভাবে হবে? সাপমোচন না করেই সবকিছু ফের স্বাভাবিক হোক চাইবেন, এটা কি সম্ভব? ৭৫ সালে মুজিব খুন হবার পর জাতির কাছে বাপের ভুলের ক্ষমা চেয়ে হাসিনার ক্ষমতায় আসতে লেগেছিল ২৫ বছর। জাতি একবার ক্ষমা করে দেখেছে, বারবার ক্ষমা? কে চায় খাল কেটে কুমির আনতে? ঢাকা রিপোর্টার্স ইউনিটি DRU এর মিলনায়তনে অনুষ্ঠিত এক সেমিনারের ব্যানারে অনুমতি ছাড়া মঞ্চ ৭১ নামের একটি সংগঠন গণফোরামের প্রতিষ্ঠাতা ও ইমেরিটাস সভাপতি ডক্টর কামাল হোসেনের নাম ব্যবহার করেছে বলে জানিয়েছেন দলটি। এই ঘটনায় গণফোরাম তীব্র প্রতিবাদ জানিয়েছে। গণফোরামের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি সিনিয়র আইনজীবী সুব্রত চৌধুরী ও সাধারণ সম্পাদক ডাক্তার মিজানুর রহমান এক বিবৃতিতে এই প্রতিবাদ জানান। বিবৃতিতে জানানো হয়, মঞ্চ ৭১ যে উদ্যোগ নিয়েছে তার সঙ্গে ডক্টর কামাল হোসেন বা
গণফোরামের কোনো সম্পৃক্ততা নেই। বিবৃতিতে বলা হয়, ডক্টর কামাল হোসেনের নাম ব্যবহার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে, যা গ্রহণযোগ্য নয়। প্রসঙ্গত, বৃহস্পতিবার সকাল 10টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে মঞ্চ ৭১ নামের একটি সংগঠন। সেই আলোচনায় অংশ নিতে উপস্থিত হন আওয়ামী লীগের বহিষ্কৃত সদস্য ও সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন সহ অন্যরা। আলোচনা সভায় গণফোরামের ইমেরিটাস সভাপতি ডক্টর কামাল হোসেনকে প্রধান অতিথি করা হয়, তবে তিনি সেখানে উপস্থিত ছিলেন না। প্রথমে বক্তব্য দেন অধ্যাপক শেখ হাফিজুর রহমান, যেখানে তিনি দেশের সংবিধানকে ক্ষুণ্ণ করার পায়তারা ও রাজনৈতিক দলের দায় নিয়ে মন্তব্য করেন। বক্তব্য শেষ হওয়ার পর জুলাই যোদ্ধা পরিচয়ধারীরা মিলনায়তনে প্রবেশ করে স্লোগান দিতে শুরু করেন এবং আলোচনার ব্যানার ছিঁড়ে উপস্থিতদের অবরুদ্ধ করে রাখেন। ঘটনার কিছুক্ষণ পর পুলিশ এসে অন্তত 15 জনকে হেফাজতে নেয়। হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্র শিবির নেতৃত্বাধীন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী সর্বমিত্র চাকমা। তিনি বলেছেন, হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে আমার যুদ্ধ ঘোষণা করলাম। আপনাদের ধ্বংস আমার হাত ধরেই হবে একদিন। শুক্রবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি একথা বলেন। সর্বমিত্র লেখেন, অল্প কদিনে মিডিয়া জগৎ আমার চেনা হয়ে গেছে। আমি বুঝলাম কিভাবে ফ্যাসিস্ট রেজিম মিডিয়াকে দিয়ে সপক্ষে সম্মতি উৎপাদন করত। ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, একটা বামপন্থী মিডিয়ার সব প্রশ্ন ছিল শুধু মুক্তিযুদ্ধ পাহাড় নিয়ে। আমার আপত্তি এখানে নয়, আপত্তি এই জায়গায় আমি ঢাবির জন্য কি করতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়কে ঘিরে আমার স্বপ্ন কি, তারা জানতে চাইল না। ইন্টেনশনালি বিতর্কিত করতে চান, করুন, আমি বিচলিত বা রাগান্বিত নই, সব সয়ে যাচ্ছি হাসি মুখে। তবে শেষে তিনি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, স্রেফ বলবো হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে আমার যুদ্ধ ঘোষণা করলাম। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আনুষ্ঠানিকভাবে রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন ইসি। ঘোষিত রোডম্যাপ অনুযায়ী কারাবন্দীদের ভোটাধিকার নিশ্চিত করতে একটি বিশেষ ব্যবস্থা নিয়েছে ইসি। ভোটের ঠিক 2 সপ্তাহ আগে দেশের বিভিন্ন জেলখানায় কারাবন্দীদের কাছে ব্যালট পেপার পৌঁছে দেওয়া হবে, যাতে ভোট দিতে পারেন তারা। নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে এই রোডম্যাপ ঘোষণা করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। আখতার আহমেদ বলেন, এই পদক্ষেপটি কারাবন্দীদের নাগরিক অধিকার সংরক্ষণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এছাড়া নির্বাচন সামনে রেখে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, ভোটার তালিকা চূড়ান্ত, রাজনৈতিক দল নিবন্ধন ও দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন চূড়ান্ত করা সহ 24টি গুরুত্বপূর্ণ কার্যাবলীকে প্রাধান্য দিয়ে রোডম্যাপ ঘোষণা করে ইসি। প্রবাসী ও কারাবন্দীদের ভোট ব্যবস্থা রোডম্যাপ অনুযায়ী মোট 24টি বিষয়ে 207 ধাপে বাস্তবায়ন করা হবে। এর মধ্যে রয়েছে নির্বাচনী আইন সংস্কার, সংসদীয় আসনের সীমানা চূড়ান্তকরণ এবং প্রবাসী ও কারাবন্দীদের ভোটদানের মতো গুরুত্বপূর্ণ কার্যক্রম। এছাড়া এবার প্রবাসী বাংলাদেশি এবং কারাবন্দীদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ রাখা হয়েছে। প্রবাসীদের নিবন্ধন 30 নভেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে। তাদের কাছে ব্যালট পেপার 5 জানুয়ারির মধ্যে পৌঁছানোর পরিকল্পনা করা হয়েছে এবং নির্বাচনের 1 সপ্তাহ আগে তা দেশে ফেরত আনার ব্যবস্থা করা হবে। কারাবন্দীদের কাছে ভোটের 2 সপ্তাহ আগে পোস্টাল ব্যালট পৌঁছানো হবে। পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে সাধারণ ছুটির তারিখ পুনর্নির্ধারণ করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জান্নাতুল ফেরদৌসের সই করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, চলতি বছর 26 আগস্ট থেকে রবিউল আউয়াল মাস গণনা শুরু হয়েছে। সেই হিসাব অনুযায়ী আগামী 6 সেপ্টেম্বর শনিবার ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপিত হবে। এর পরিপ্রেক্ষিতে আগামী 5 সেপ্টেম্বর শুক্রবার নির্ধারিত সাধারণ ছুটির পরিবর্তে 6 সেপ্টেম্বর শনিবার ছুটি পুনর্নির্ধারণ করা হয়েছে। প্রজ্ঞাপনে জানানো হয়, দিনটিতে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে। তবে জরুরি পরিষেবার আওতায় থাকা বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, টেলিফোন, ইন্টারনেট, ডাক সেবা, হাসপাতাল, চিকিৎসা সেবা, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহন সহ সংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরা এই ছুটির বাইরে থাকবেন। এছাড়া জরুরি দায়িত্বে নিয়োজিত প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রেও এই ছুটি প্রযোজ্য হবে না। ব্যাংক খোলা থাকবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ ব্যাংক। আদালতের বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবেন সুপ্রিম কোর্ট। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, আমরা অনেক সময়
চেষ্টা করি যে এই খারাপ কাজ থেকে দূরে থাকব, কিন্তু আমরা পারি না আমাদের অভ্যাসের কারণে বা অনুশীলনের কারণে বা দুর্বলতার কারণে। তাহলে আমরা কি করতে পারি? একটা প্রধান টেকনিক আপনাদেরকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে আপনি যে খারাপ কাজ ছাড়তে পারছেন না সেই খারাপ কাজ সংশ্লিষ্ট বন্ধুদের কাছ থেকে দূরে থাকুন। দূরে থাকার উপায় হচ্ছে তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিন। আপনার মোবাইল ফোনে ওই খারাপ কাজের যে বন্ধুদের নাম্বার আছে এগুলো ফেলে দিন, ডিলিট করুন এবং তাদেরকে সামাজিক সকল যোগাযোগ মাধ্যমের যে প্ল্যাটফর্ম আছে সকল প্ল্যাটফর্ম থেকে এবং আপনার মোবাইল থেকে ব্লক করে দিন। তাহলে দেখবেন আপনি চাইলেও সেই খারাপ বন্ধুটিকে আর খুঁজে পাচ্ছেন না, মানে খারাপ কাজ করছেন না। আসুন এই কৌশলটি অনুসরণ করি এবং নিজেকে ভালো রাখি। সবার জন্য শুভেচ্ছা নিরন্তর। দর্শক, এবার দেশের বাইরের খবর। বিজেপি সরকারের আদর্শিক সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ RSS এর প্রধান মোহন ভাগবতের মতে ইসলাম আসার পর থেকেই ভারতীয় সমাজের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে এবং ভবিষ্যতেও থাকবে। বৃহস্পতিবার নয়াদিল্লিতে সংস্কার শতবর্ষ উদযাপন উপলক্ষে এক অনুষ্ঠানে ভাষণ দেন মোহন ভাগবত। তিনি বলেন, যারা মনে করে ইসলাম থাকবে না তারা হিন্দু দর্শন দ্বারা পরিচালিত নয়। হিন্দু দর্শন এমনটা ভাবে না। উভয় পক্ষে বিশ্বাস থাকলেই সংঘাতের অবসান সম্ভব। RSS প্রধান আরো বলেন, পারস্পরিক আস্থা ও ঐক্যের মাধ্যমে একটি সম্মিলিত সমাজ গড়ে তুলতে হবে। অনুপ্রবেশের বিষয়ে তিনি বলেন, অনুপ্রবেশ বন্ধ করতে হবে, সরকার এ নিয়ে কাজ করছে। তবে ভারতের নাগরিক মুসলিমদের কর্মসংস্থান নিশ্চিত করা জরুরি বলেও মন্তব্য করেন তিনি। ভাগবতের বক্তব্য, আমাদের দেশে বসবাসকারী মুসলিমরাও আমাদের নাগরিক, তাই চাকুরির সুযোগ সৃষ্টি হলে অগ্রাধিকার পাবে দেশের নাগরিকরা, বাইরের কেউ নয়। ধর্মীয় উৎসব ও সংবেদনশীলতা প্রসঙ্গে RSS প্রধান বলেন, উপবাসের সময় মানুষ নিরামিষ থাকতে পছন্দ করে। এই সময় এমন কিছু না দেখানোই ভালো যা অনুভূতিতে আঘাত করতে পারে। 2-3 দিনের জন্য এমন সংযম দেখালে কোনো আইন প্রয়োজন হবে না। সবশেষে জনসংখ্যা নিয়ন্ত্রণ বিষয়ে তিনি বলেন, জনসংখ্যাকে একটি নিয়ন্ত্রিত ও যথেষ্ট স্তরে রাখতে হবে। প্রতিটি ভারতীয় পরিবারের সর্বোচ্চ 3টি সন্তান থাকা উচিত। তার এই মন্তব্য নতুন বিতর্কের জন্ম দিয়েছে। আবারও আঞ্চলিক যুদ্ধে জড়িয়ে পড়ার প্রবল আশঙ্কা রয়েছে ইরানের, তাই দেশকে ভেতর থেকে আরো শক্তিশালী করার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। বৃহস্পতিবার তেহরানে এক সমাবেশে যুদ্ধ সম্পর্কে সতর্ক এই আহ্বান জানান তিনি। বাঘের গালিবাফ বলেন, বর্তমান সময়ের পরিস্থিতি, আঞ্চলিক গতিশীলতা ও আন্তর্জাতিক প্রেক্ষাপট সঠিকভাবে বুঝতে না পারলে ইরান বড় চ্যালেঞ্জের মুখে পড়বে। যুক্তরাষ্ট্র, ইসরায়েল, নেটো এবং কিছু আঞ্চলিক দেশের সামরিক সক্ষমতা এখন সরাসরি ইরানের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। গালিবাফ উল্লেখ করেন, ট্রাম্পের প্রথম মেয়াদে পুরো অঞ্চলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করা হয়েছিল। আজও এই সক্ষমতাগুলো আমাদের ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে সমন্বিত। তিনি বলেন, ইরানের উপর বহির্বিশ্বের চাপ অব্যাহত রয়েছে। ইসরায়েলি সরকারকে একবিংশ শতাব্দীর নতুন নাৎসিবাদ আখ্যা দিয়ে গালিবাফ দাবি করেন, অভূতপূর্ব চাপে পড়েছে তেল আবিব। সাম্প্রতিক 12 দিনের যুদ্ধের অভিজ্ঞতা টেনে তিনি বলেন, ইরানের সেনাবাহিনীর দুর্বলতাগুলো চিহ্নিত করে দূর করা হয়েছে এবং শক্তিগুলো আরো জোরদার করা হয়েছে। এখন ইরানি বাহিনী আগের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী প্রতিক্রিয়া জানানোর জন্য প্রস্তুত। গালিবাফ আরো বলেন, আমাদের সামরিক ও রাজনৈতিক নেতৃত্বের প্রতি জনগণের সমর্থন দেশকে অস্থিতিশীল বা বিভক্ত করার ষড়যন্ত্র ভেস্তে দিয়েছে। জাতীয় ঐক্য ভবিষ্যতের যে কোনো হুমকির বিরুদ্ধে সবচেয়ে বড় প্রতিরোধ শক্তি। গত 13 জুন ইসরায়েল ইরানের সামরিক, পারমাণবিক ও আবাসিক স্থাপনায় হামলা চালায়। এরপর যুক্তরাষ্ট্র নাটাঞ্জ, ফোর্ডো ও ইস্ফাহানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা করে পরিস্থিতি আরও জটিল করে তোলে। প্রত্যুত্তরে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী অপারেশন ট্রু প্রমিস 3 এর আওতায় ইসরায়েলের বিভিন্ন শহরে 22 দফা ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থনের কারণে তেহরান কাতারের আল উদৈদ ঘাঁটিতেও হামলা করে, যা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প changetv.press। বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদ নেই।